সামনের টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের নির্বাচকরা চিন্তা করলেন তামিম এবং সাকিবের মধ্যে থেকে যে কোনো একজনকে নির্বাচন করার। নির্বাচকরা দুইজনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন করবেন। আমি হলে বলতাম দুইজনই খেলুক, কারণ দুইজনই তো খুব ভালো খেলে। তো এখন এই দুইজনের মধ্যে একজনকে নির্বাচন করতে চাইলেন। তো সামনে 3টা টি-20 ম্যাচ আছে, ডিসিশন নিলেন এই 3টা টি-20 ম্যাচে যে ভালো খেলবে তাকে দলে নির্বাচন করা হবে। সামনের 3টি ম্যাচে তামিম রান করলেন হচ্ছে 40, 50 এবং 60, আর সাকিব রান করলো হচ্ছে 0, 50 এবং 100। এক্ষেত্রে তামিমের গড় হলো হচ্ছে 50 আর সাকিবের গড় হলো 50, দুইজনের গড়ই হলো 50। এখন নির্বাচকরা চিন্তা করলেন এখন 2-3 ম্যাচের ওপর সিদ্ধান্ত নিয়ে এখন এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন করতে হবে। তো নির্বাচকরা বিপদে পড়ে গেলেন, কারণ এই ক্ষেত্রে দুইজনের গড় কিন্তু একই। তাহলে কাকে নির্বাচন করা হবে? তোমরা নিজেরাই বলো তো, কাকে নির্বাচন করা হবে? এক্ষেত্রে তামিমকে নির্বাচন করবে না সাকিবকে নির্বাচন করবে? দেখো, এক্ষেত্রে কিন্তু তামিমকে নির্বাচন করবে। কারণ কি, তামিম কিন্তু ধারাবাহিকভাবে রান করছে, সেটা হলো 40, 50, 60, আর সাকিব কিন্তু এক ম্যাচে কিন্তু 0 করেছে, আবার এক ম্যাচে কিন্তু 100 করেছে। দুইজনের গড় একই রকম হলেও কিন্তু তামিম কিন্তু ধারাবাহিক, তাই নির্বাচকরা কিন্তু তামিমকেই নির্বাচন করবে। দেখো, তামিমের রানের গড় 50, সাকিবের রানের গড় ও 50। তামিমের রান কিন্তু তার হচ্ছে ধারাবাহিকভাবে রান করছে, কিন্তু সাকিব কিন্তু এক ম্যাচে 0 করেছে। তার মানে এক ম্যাচে সামনে কোনো ম্যাচে 0 করলে তো বাংলাদেশ দল বিপদে পড়তে পারে। যেহেতু তামিম ধারাবাহিক, তাই তামিমকেই কিন্তু নির্বাচকরা নির্বাচন করবেন। সামনে বাংলাদেশের অলিম্পিয়াড পরীক্ষা হবে। তো এই অলিম্পিয়াড পরীক্ষায় পল্টু এবং বল্টু এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচকরা নির্বাচন করবে। তো তাদের পরীক্ষা নিলেন। তো পরীক্ষায় পল্টু বাংলায় পেল 10 আর গণিতে পেল 100, আর বল্টু হচ্ছে বাংলায় পেল হচ্ছে 40 আর গণিতে পেল হচ্ছে 60। এখন পল্টুকে নিবে না বল্টুকে নিবে? তো এখন দেখো, এক্ষেত্রে পল্টুর গড় হচ্ছে 55 আর বল্টুর গড় হচ্ছে 50। তাহলে পল্টুকে নেবেন না বল্টুকে নেবেন অলিম্পিয়াডের জন্য? তবে এক্ষেত্রে অবশ্যই কাকে নেবে বলো তো দেখি? বল্টুকে নেবে, কারণ বল্টু ফেল করে না। এখানে কিন্তু 10 মানে কিন্তু পল্টু কিন্তু ফেল করতেছে। তার মানে যেহেতু একটা সাবজেক্টে সে ফেল করছে, অন্য সাবজেক্টে তার দক্ষতা ভালো হওয়ার পরেও কিন্তু পল্টুকে নেওয়া হবে না। এই ক্ষেত্রে দেখো, আমরা গাণিতিক গড় বের করছি, পল্টুর গাণিতিক গড় বেশি কিন্তু বল্টুর গাণিতিক গড় কম হওয়ার পরেও বল্টুকেই কিন্তু নেওয়া হবে। কারণ বল্টু কি, সে হচ্ছে 40 পেয়েছে বাংলায় আর গণিতে 60 পেয়েছে, কিন্তু পল্টু তো দেখা যাচ্ছে বাংলায় ফেল করেছে। যেহেতু বাংলায় ফেল করেছে, সুতরাং পল্টুকে কিন্তু নেওয়া যাবে না, নিতে হবে কাকে? বল্টুকে। গাণিতিক গড় কিন্তু সবসময় সঠিক ফলাফল দেয় না। কেন? দেখো, পল্টু এবং বল্টু এর মধ্যে গড় নাম্বার কিন্তু পল্টুর বেশি আর বল্টুর কিন্তু কম। এখন গড় নাম্বার বেশি বলেই তুমি পল্টুকে যদি অলিম্পিয়াডে পাঠাই দাও, তার কিন্তু বাংলাতে ফেল করার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি বল্টুকে যদি পাঠাও, সেক্ষেত্রে কি, সে তো অন্তত পক্ষে হলেও তো সে পাস তো করতে পারবে। কারণ কি, সেটা হলো বল্টু হচ্ছে ধারাবাহিক। এখন মনে করো যে তুমি আমেরিকায় বেড়াতে যাবা, তো এখন দেখলা যে আমেরিকার তাপমাত্রার গড় হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো যে দেখলা যে সেখানে হচ্ছে তাপমাত্রা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে তো তুমি সমস্যায় পড়তে পারো। কারণ আমেরিকার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি থেকে মনে করো যে 40 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেক্ষেত্রে এইখানে যদি তুমি গড় বের করো, গড় বের করলে কত আসে? গড় বের করলে আসে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস চিন্তা করলে তার মানে তো খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। তার মানে তুমি চলে গেলা, যে দেখলা যে তাপমাত্রা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে তুমি গড় দেখে তুমি গেলা, কিন্তু যেহেতু তুমি অনেক বিপদে পড়লা। তার মানে গড় কিন্তু সবসময় সঠিক ফলাফল দেয় না। তো এই যে গড় যে সঠিক ফলাফল দেয় না, তার মানে কিন্তু আমার অন্যরকম আরও পরিমাপের দরকার। সেই পরিমাপটা আমরা মনের অজান্তেই কিন্তু করে ফেলেছি, সেটা হচ্ছে বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপটা কি? সেটা হলো যে গড় থেকে প্রতিটা মান কত কাছাকাছি আছে। দেখো, এই বল্টুর গড় থেকে কিন্তু 40 আর 50 একেবারে কিন্তু কাছাকাছি, কিন্তু পল্টুর ক্ষেত্রে দেখো গড় থেকে এই মানটা কিন্তু কত ব্যবধান কিন্তু অনেক বেশি, সেটা হলো 40, আর এই মানটার ব্যবধানও কিন্তু বেশি। তার মানে গড় থেকে
প্রতিটা মানের যে ব্যবধান সেটাই হচ্ছে বিস্তার। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা তামিমকে নিয়েছিলাম। কেন তামিমকে নিয়েছিলাম? কারণ তামিমের গড় থেকে, দেখো গড় থেকে তার রানগুলো কিন্তু কাছাকাছি, গড়ের কিন্তু কাছাকাছি, দেখো 50-এর কিন্তু কাছাকাছি। কিন্তু সাকিবের ক্ষেত্রে গড় থেকে কিন্তু তার রানগুলো কিন্তু দূরে দূরে, দেখো দূরে দূরে কিন্তু, তার মানে গড় থেকে যদি প্রতিটা মান যদি গড়ের কাছাকাছি হয়, তার মানে সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা সঠিক হবে বেশি। আর গড় থেকে যদি অনেক দূরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক ফলাফল দিবে না। তাই কিন্তু আমাদের প্রয়োজন অন্য পরিমাপের, সেই পরিমাপটাই হলো বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপটা কি? সেটা হলো গড় থেকে অন্যান্য মানগুলোর যে ব্যবধান বা কত দূরে আছে সেটাই হচ্ছে বিস্তার পরিমাপ। দেখো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? সেটা হলো যে মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রীয় মান কোনগুলা? গড়, মধ্যক, প্রচুরক। আমি গড়ের কথা বলছি, এক্ষেত্রে মধ্যকও হতে পারে বা প্রচুরকও হতে পারে। গড়, মধ্যক এবং প্রচুরক কিন্তু সবসময় সঠিক রেজাল্ট দেয় না। এই জন্যই কিন্তু বিস্তার পরিমাপ করা হয়। বিস্তার পরিমাপের ক্ষেত্রে কিন্তু রেজাল্টগুলা একেবারে সঠিক হয়। কেন সঠিক হয়? কারণ গড়, মধ্যক বা প্রচুরক থেকে প্রতিটা মান কত দূরে অবস্থিত সেটাই হচ্ছে বিস্তার পরিমাপ। তার মানে বিস্তার পরিমাপ কাকে বলে? কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মান কোনগুলা? গড়, মধ্যক এবং প্রচুরক। গড়, মধ্যক এবং প্রচুরক থেকে প্রতিটা মান কত দূরে অবস্থিত বিস্তার পরিমাপ সেটাই নির্ধারণ করে। আজকের পর্বে আমরা কিন্তু খুবই মজার একটি অধ্যায় করাবো। সেই অধ্যায়টার নাম হচ্ছে বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ কিন্তু আমরা বিভিন্নভাবে বের করে থাকি। সেটা হলো যে পরিসর, গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, চতুর্থ ব্যবধান, এগুলার মাধ্যমেই কিন্তু আমরা বিস্তার পরিমাপ করে থাকি। তবে তোমাদের কিন্তু নবম শ্রেণীর সিলেবাসে চতুর্থ ব্যবধান নাই। তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন কিন্তু চতুর্থ ব্যবধান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমরা এই বিস্তার পরিমাপের ক্ষেত্রে আমরা পরিসর, গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এগুলা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় প্রবণতা যেমন গড়, মধ্যক এবং প্রচুরক, এই তিনটা সম্পর্কে কিন্তু বিস্তারিত তোমাকে জানতে হবে। কারণ এগুলা জানলেই কিন্তু তুমি এই পরিসর, গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এগুলা সম্পর্কে ভালো করে তোমরা জানতে পারবে। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে আমরা বিস্তার পরিমাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। বিস্তার পরিমাপের মূল উদ্দেশ্য কি? দুই বা ততোধিক তথ্য রাশির মধ্যে তুলনা করাই হলো বিস্তার পরিমাপের মূল উদ্দেশ্য। আসো আমরা বিস্তার পরিমাপ সম্পর্কে বিস্তারিত জানবো। এই অভিজ্ঞতায় শিখতে পারবে, মানে বিস্তার পরিমাপ অধ্যায়টা যখন তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবে তাহলে তখন তোমরা কি শিখতে পারবে। দেখো সেটা হলো পূর্ব অভিজ্ঞতা ও তার প্রতিফলন, তারপরে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণে বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা জানতে পারবে, বিস্তার পরিমাপের প্রকারভেদ জানতে পারবে, বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ নির্ণয় করতে পারবে। কিভাবে আমরা বিস্তার পরিমাপ করব তার কিন্তু এখানে একটা সুন্দরভাবে চিত্র দেয়া আছে, চিত্রের মাধ্যমে কিন্তু বোঝানো আছে। আর এইখানে একটা চিত্র দেয়া আছে, সেটা হচ্ছে বিস্তার পরিমাপেরই কিন্তু একটা চিত্র দেয়া আছে, খুবই মজার একটা চিত্র। মনে করো একটা পুকুরের মধ্যে যদি তুমি একটা ঢেল ছুঁড়ো, সেক্ষেত্রে ঢেল ছুঁড়লে ঢেলটা যদি এইখানে পড়ে তাহলে দেখো চারিদিকে কিন্তু ঢেউ আকারের তৈরি হয়। এই যে ঢেউ আকারের তৈরি হয়, এইখানে কিন্তু খুবই একটা চমৎকার বিষয় আছে। মনে করো যে এইখানে যদি এইটা যদি আমরা কেন্দ্রীয় মান ধরি, মানে গড়, মধ্যক বা প্রচুরক ধরি, তাহলে এইখান থেকে এই ঢেউটার দূরত্ব, তারপরে এই ঢেউটার দূরত্ব বা এই ঢেউটার ব্যবধান বা দূরত্ব, এই যে এইটা নির্ণয় করা, এইটাই হচ্ছে বিস্তার পরিমাপ। এইটা দ্বারা বোঝানো হয়েছে কিন্তু বিস্তার পরিমাপের একটা জলযন্ত্র উদাহরণ বোঝানো হয়েছে। যে একটা তুমি ইট ছুঁড়ে দিলে তখন কিন্তু যে এই যে ঢেউগুলা তৈরি হলো, তাহলে ঢেউগুলা তৈরি হলে এই যে এইটা যদি তোমার গড় হয় তাহলে গড় থেকে প্রতিটা ঢেউয়ের তুমি ব্যবধান বের করলে সেটাই হবে হচ্ছে বিস্তার পরিমাপ।
এখন দেখি তোমাদের পাঠ্য বইতে বিস্তার পরিমাপ সম্পর্কে কি লেখা আছে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে পরিসংখ্যান নির্দিষ্ট লক্ষ্যে সংগৃহীত উপাত্ত নিয়ে কাজ করে। পরিসংখ্যান কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে সংগৃহীত উপাত্ত নিয়ে কিন্তু কাজ করে। সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ ও ব্যাখ্যা করে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। পূর্বের শ্রেণীতে তোমরা উপাত্তের লেখচিত্রের উপস্থাপন সম্পর্কে জেনেছো। দেখো, এর আগের শ্রেণীতে তোমরা আয়ত লেখ সম্পর্কে জেনেছো বা বিভিন্ন লেখচিত্র সম্পর্কে জেনেছো, সেটাই বলা আছে। এই ধরনের উপস্থাপনা উপাত্তের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করে। নিচের ছবিটি লক্ষ্য করো। তো এইখানে দেখো, নিচে একটা কিন্তু ছবি দেয়া আছে। আমাদের হৃদস্পন্দনের হার ও তার ছন্দ পরীক্ষার জন্য চিকিৎসকরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি করে থাকেন, যার গ্রাফ দেখতে অনেকটা এই রকম। দেখো, আমিও কিন্তু কিছুদিন আগেই কিন্তু ইসিজি করেছি। ইসিজির গ্রাফটা কিন্তু এইরকমভাবে, দেখো ইসিজির যে গ্রাফ আছে একেবারে বাস্তবসম্মত দেখানো হয়েছে। আমি আমার হার্টের সমস্যা আছে নাকি এইটা জানার জন্য কিন্তু আমি ইসিজি করেছিলাম। তো ইসিজি করে কিন্তু চিকিৎসকরা দেখে যে আসলে তার মধ্যে কোনো সমস্যা আছে নাকি, বা হার্টের সমস্যা আছে নাকি, বা অন্য কোনো সমস্যা আছে নাকি, কিন্তু এটা কিন্তু দেখে। আর এই গ্রাফ দেখে চিকিৎসকরা হার্ট অ্যাটাক, হৃদরোগ, তারপরে হচ্ছে অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি শনাক্ত করে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। এখন তোমার হার্টে সমস্যা আছে কিনা সেটা জানার জন্য তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তখন কিন্তু কি করবে, বলবে যে তুমি এই পরীক্ষাটা করে নিয়ে আসো। এই পরীক্ষা বলতে দেখা যাচ্ছে ইসিজি পরীক্ষা দিতে পারে। তো ইসিজি পরীক্ষা দিলে কিন্তু এরকম তোমাকে কিন্তু গ্রাফ আকারের একটা কিছু দিবে। তো ওইটা নিয়ে কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু সেটা দেখেই কিন্তু তোমার হার্ট অ্যাটাকের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে নাকি, বা হৃদরোগের সমস্যা আছে নাকি, বা হৃদস্পন্দনের সমস্যা আছে নাকি, এগুলা শনাক্ত করেন। শনাক্ত করার পরে সে ঔষধ যদি লাগে সেক্ষেত্রে প্রয়োজনীয় ঔষধ দিয়ে থাকেন। তাছাড়া সংগৃহীত উপাত্তের প্রতিনিধিত্বকারী মান খুঁজে বের করার জন্য তোমরা কেন্দ্রীয় প্রবণতা আর পরিমাপ সম্পর্কে পূর্বের শ্রেণীগুলোতে ধারাবাহিকভাবে জেনে এসেছো। কেন্দ্রীয় প্রবণতা কোনগুলা? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক কিন্তু তোমরা আগের শ্রেণীতেই জেনেছো। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মান আমাদের মোটামুটি একটি ধারণা দেয়। কেন্দ্রীয় মান মানে কি? গড়, মধ্যক, প্রচুরক। কোনো একটা বিষয়ে যদি তুমি সিদ্ধান্ত নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা সহজেই কিন্তু আগে গড় বের করো। গড় বের করার পর কিন্তু সিদ্ধান্ত নাও। সেক্ষেত্রে গড় কিন্তু বলা আছে যে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মান আমাদের মোটামুটি একটা কিন্তু ধারণা দেয়। সব ক্ষেত্রেই কিন্তু গড়, মধ্যক, প্রচুরক সঠিক ফলাফল দেয় না, যেটা আমি প্রথমেই বলেছি। কিন্তু অপেক্ষাকৃত নির্ভুল সিদ্ধান্তের জন্য উপাত্তগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রয়োজন। যদি তুমি একেবারে নির্ভুল সিদ্ধান্ত উপনীত হতে চাও সেক্ষেত্রে কিন্তু উপাত্ত যেগুলো দেয়া থাকবে সেগুলো কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে, এইটার কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে উপাত্তগুলো কেন্দ্রীয় মানের, কেন্দ্রীয় মান মানে গড়, মধ্যক ও প্রচুরক, কেন্দ্রীয় মানের চারপাশে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সে সম্পর্কেও আমাদের জানতে হবে। মূল কথা হলো যে মানগুলা, যে উপাত্তগুলা দেয়া আছে সেটা কেন্দ্রীয় মান মানে গড়, মধ্যক ও প্রচুরকের কাছাকাছি আছে না দূরে দূরে আছে। যদি খুবই কাছাকাছি থাকে তাহলে বুঝবা যে সেই মানগুলা সেটা হচ্ছে প্রতিনিধিত্বকারী বা সেটা দেখে তুমি ফলাফল নিতে পারো। কিন্তু যদি বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি সঠিক ফলাফল পাবা না, সেইটার ক্ষেত্রে কিন্তু তোমার প্রবলেম হতে পারে। যদি কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো অনেক দূরে দূরে হয় সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাকুরেট ফলাফল পাবা না। যদি কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ফলাফল সঠিক পেতে পারো। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আলোচনা করা যাক। তুমি তো জানো তোমার জেলার স্কুলগুলো নিয়ে প্রতি বছর জেলাভিত্তিক T20 স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। বরাবরের মতো এবারও তোমাদের স্কুলের ক্রিকেট দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ধরো প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান, মনে করো যে A ও B এর করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণী
নিম্নরূপ। দেখো তোমাদের স্কুলে মনে করো যে 10টা ম্যাচের T20 ক্রিকেট খেলা হয়েছে, সেখানে মনে করো এ যে রান করেছে, ব্যাটসম্যান এ 10টা ম্যাচে রান করছে কত, সেটা হলো 30, 91, 0, 64 এইভাবে রান করছে। আর ব্যাটসম্যান বি হচ্ছে রান করছে, এই রানগুলা করেছে ব্যাটসম্যান বি। এখানে পরামর্শ দেওয়া আছে যে তোমার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে দুটি দল গঠন করে কয়েকটি ক্রিকেট ম্যাচ আয়োজন করো, তারপর যে কোনো 2 বা 3 জন ব্যাটসম্যান বা বলারের স্কোর সংগ্রহ করো। অবশ্যই খুবই ভালো হবে যদি ক্রিকেট ম্যাচ খেলা যায়, তাহলে খুবই ভালো। আমিও কিন্তু তোমাদের মতো যখন স্কুলে ছিলাম তখন কিন্তু ক্রিকেট খেলা অনেক পছন্দ করতাম। ফাইনাল ম্যাচের নিবেশন সারণী এখানে কিন্তু বলা ছিল প্রশ্নে, দেখো এখানে কিন্তু বলা ছিল যে প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের স্কুলের 2 জন ব্যাটসম্যান এ ও বি এর করা রান, মানে 10টা ম্যাচে তোমাদের স্কুলের 2 জন ব্যাটসম্যান, একজন ব্যাটসম্যান হচ্ছে এ আর একজন ব্যাটসম্যান হচ্ছে বি, এ রান করছে এই রানগুলা আর বি রান করছে হচ্ছে এই রানগুলা করেছে 10টা ম্যাচে। এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণী নিম্নরূপ। ফাইনাল ম্যাচের নিবেশন সারণী হচ্ছে এইটা, সেটা হলো ওভার। 1 থেকে 4 ওভারে রান করেছে হচ্ছে 24, তারপরে 5 থেকে 8 ওভারে রান করেছে হচ্ছে 32, 9 থেকে 12 ওভার রান করেছে হচ্ছে 36, 13 থেকে 16 ওভারে রান করেছে হচ্ছে 38, 17 থেকে 20তম ওভারে রান করেছে হচ্ছে 30। দেখো এখানে বলা আছে ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয় করি। তাহলে ব্যাটসম্যান এ যে রানগুলা করেছিল, এই যে এই ব্যাটসম্যান এর এই 10টা ম্যাচে এই রানগুলা করেছিল, এই রানের গড় রান নির্ণয় করতে হবে। গড় কিভাবে বের করব? এই রানগুলা যোগ করব, যোগ করে 10 দিয়ে ভাগ করব, ভাগ করলেই কিন্তু আমরা গড় পেয়ে যাব। গড় সম্পর্কে তোমরা ছোট ক্লাসেই শিখেছো। গড় কিভাবে বের করবো? সবগুলা যোগ করো, যতটা উপাত্ত আছে তত দ্বারা ভাগ করো, তাহলেই কিন্তু গড় পেয়ে যাবা। গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা গড় নির্ণয় করব, ব্যাটসম্যান এ এর রানের গড় রান নির্ণয় করি, গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। তো যে রানগুলা করেছে সেগুলো যোগ করব, যোগ করে আমরা যেহেতু 10টা ম্যাচ হয়েছে তাই 10 দ্বারা ভাগ করব। যদি এগুলো যোগ করি, যোগ করলে আসবে হচ্ছে 530 আর ভাগ হচ্ছে 10। আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা 53 পাবো। তার মানে ব্যাটসম্যান এ এর গড় রান আমরা কত পেলাম? গড় রান পেলাম হচ্ছে আমরা 53। এখন আমরা ব্যাটসম্যান বি এর গড় রান নির্ণয় করি। তাহলে ব্যাটসম্যান বি এর গড় রানকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করলাম। ব্যাটসম্যান বি যে রানগুলা করেছিল সেই রানগুলার যোগফল ভাগ হচ্ছে, যেহেতু ম্যাচ হচ্ছে 10টা তাই 10 দ্বারা ভাগ করব। এগুলা যদি আমরা যোগ করি, যোগ করলে আসবে 530 আর ভাগ হচ্ছে 10। এবার আমরা এই 0 কেটে দিলাম, তাহলে আসে হচ্ছে 53। তার মানে ব্যাটসম্যান বি এর গড় রান কত আসলো? 53 আসলো। তার মানে এখানে হবে হচ্ছে 53। ব্যাটসম্যান বি এর গড় রান হচ্ছে 53। দেখো ব্যাটসম্যান এ এর গড় রান পেলাম হচ্ছে 53, আবার ব্যাটসম্যান বি এর গড় রানও পেলাম হচ্ছে আমরা 53। এরপর বলা আছে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করি। তাহলে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে কিন্তু উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোটোর থেকে বড় অনুসারে সাজাতে হবে, অথবা তুমি বড়োর থেকে ছোট অনুসারেও সাজাতে পারো। তাহলে ব্যাটসম্যান এ এর রানগুলোকে যদি ঊর্ধ্বক্রমে সাজাই, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, যে কম করেছে কত রান, সবচেয়ে ছোট কত, এখানে দেখো তো সবচেয়ে ছোট আছে হচ্ছে 0। তার মানে আমরা আগে 0 লিখবো। দেখো আগে 0 লিখছি, এরপরে করেছে কত, এরপরে দেখো 0 লিখার পরে আমার এরপরে রান আছে দেখো 5, তার মানে আমরা 5 লিখেছি। এইভাবে আমরা ছোটোর থেকে বড়তে সাজিয়েছি। তাহলে আমরা এই উপাত্তগুলোর মধ্যক বের করব। মধ্যক বের করার কিন্তু 2টা সূত্র আছে। অশ্রেণীকৃত উপাত্ত, অশ্রেণীকৃত উপাত্ত মানে কি? ছক আকারে নাই। এখানে দেখো ছক আকারে নাই। অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে মধ্যক বের করার কিন্তু আমরা 2টা সূত্র জানি। যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয়, উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে n+1 ভাগ হচ্ছে 2তম পদ। এটা হচ্ছে উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে n+1/2তম পদ। আর যদি উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে n/2তম যোগ n/2 যোগ 1তম পদ ভাগ হচ্ছে 2। এই সূত্র কিন্তু আমরা জানি, সেই সূত্র কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে দেখো এখানে
মোট উপাত্তের সংখ্যা, এখানে উপাত্ত আছে কয়টা? উপাত্ত আছে হচ্ছে 10টা, তার মানে 10 10 কিন্তু জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক বের করার সূত্র কি? মধ্যক বের করার সূত্র হচ্ছে n/2তম পদ যোগ হচ্ছে n/2 যোগ 1তম পদ ভাগ হচ্ছে 2। এই সূত্রটা কিন্তু আমরা জানি মধ্যক নির্ণয়ের, আগের ক্লাসে কিন্তু আমরা পড়েছি। যদি উপাত্তের সংখ্যা বিজোড় হতো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2 তম পদ হতো। তো এখন আমরা দেখো n এর মান বসাবো। n এর মান কত? 10। তাহলে n এর মান আমরা 10 বসালাম। n এর মান কত? n এর মান 10, তাহলে আমরা 10 বসালাম। এবার 10/2 সমান হবে 5, 10/2 সমান হবে 5, 5-এর সাথে 1 যোগ করলে হবে 6, তার মানে 5তম পদ যোগ 6তম পদ। এখন আমরা 5তম পদ কিভাবে বের করব? দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, তার মানে 5তম পদ কত? 5তম পদ হচ্ছে 42। তাহলে আমরা 5তম পদ 42 লিখলাম আর এই যোগ লিখলাম। এবার 6তম পদ, 6তম পদ কত হবে? দেখো এটা হলো 6তম পদ, 6তম পদ কত? 6তম পদ হচ্ছে 64 আর ভাগ হচ্ছে 2। এবার 42 আর 64 যোগ করো, যোগ করে যদি 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে হবে হচ্ছে 53। তার মানে আমরা মধ্যক পেলাম হচ্ছে 53। মধ্যক বের করার কিন্তু আরেকটা সহজ পদ্ধতি আছে। এখন মনে করো 2 4 6 8 আছে, তাহলে মধ্যক বের করবা। তাহলে এখানে উপাত্ত আছে কয়টা? 4টা। তাহলে প্রথমটা শেষেরটা বাদ দাও, বাদ দিলে মাঝে যে 2টা থাকে, মানে প্রথম থেকে যতটা বাদ দিবা শেষ থেকেও ততটা বাদ দিবা। বাদ দিলে থাকে কতটা? সেটা হলো মাঝে থাকে 4 আর 6, তাহলে 4 আর 6 যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু মধ্যক বের হয়। এইভাবে কিন্তু সহজেই বের করতে পারো। এখন মনে করো 1 2 3 4 5 এর মধ্যক বের করবা। তাহলে প্রথম থেকে যে কটা বাদ দিবা পরের থেকে সেই কটা বাদ দাও। প্রথম থেকে 2টা বাদ দিয়েছি, পরের থেকে 2টা বাদ দিয়েছি, তাহলে মধ্যক কত? 3। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে যদি মধ্যক আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করি, সেক্ষেত্রে দেখো প্রথম থেকে আমরা 4টা বাদ দিলাম আর শেষ থেকে 4টা বাদ দিলাম। মাঝে আছে কত? 42 আর 64। তাহলে 42 আর 64 যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা, করলেই কিন্তু মধ্যক পেয়ে যাবে। তার মানে মধ্যক ইকুয়াল টু কত হবে? 42 যোগ 64 ভাগ 2। ক্যালকুলেশন করলে কত আসে? 53 আসে। তবে আমরা মধ্যক যদি এমনি এমসিকিউতে আসে তাহলে আমরা এই শর্ট পদ্ধতিতে বের করব, কিন্তু নর্মালি আমরা এইভাবে মধ্যক বের করব। তার মানে আমরা ব্যাটসম্যান এ এর মধ্যক কত পেলাম? আমরা মধ্যক পেলাম হচ্ছে 53 বের করলাম। এরপর ব্যাটসম্যান বি এর রানের মধ্যক নির্ণয় করি। তাহলে মধ্যক নির্ণয় করব ব্যাটসম্যান বি এর রানের। তাহলে ব্যাটসম্যান বি এর রানের মধ্যক নির্ণয়। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাই নিব। তাহলে সাজাই নেওয়ার পরে এখানে উপাত্ত কয়টা আছে? উপাত্ত 10টা আছে। তাহলে আমরা বলবো উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু কত? 10। তাহলে লিখবো যে এখানে মোট উপাত্ত n ইকুয়াল টু কত? 10, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে? যদি n এর মান জোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হবে n/2তম যোগ n/2 যোগ 1তম পদ ভাগ হচ্ছে 2। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 10, তার মানে আমরা n এর মান 10 বসাবো। 10/2তম পদ যোগ n এর মান আমরা 10 বসাবো। এবার দেখো 10 ভাগ 2 সমান 5 আসে, আর 10 ভাগ 2 সমান আসে 5, আর 1 যোগ করলে কত হয়? 6। তার মানে 5তম পদ যোগ 6তম পদ। তাহলে 5তম পদ কিভাবে বের করব? দেখো আমরা 5তম পদ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। 5তম পদ হচ্ছে 53, আবার 6তম পদও কিন্তু 53। তাহলে আমরা লিখব 5তম পদ হচ্ছে 53, 6তম পদ হচ্ছে 53। তাহলে 53 যোগ 53 ভাগ 2 যদি করি সেক্ষেত্রে কিন্তু আমার 53ই আসবে। তার মানে আমরা ব্যাটসম্যান বি এর রানের ক্ষেত্রে আমরা মধ্যক কত পেলাম? মধ্যক পেলাম হচ্ছে আমরা 53। তো এই ক্ষেত্রে দেখো ব্যাটসম্যান এ এর রানের গড় এবং ব্যাটসম্যান বি এর রানের গড় পেয়েছি কিন্তু 53। আবার ব্যাটসম্যান এ এর মধ্যক এবং ব্যাটসম্যান বি এর রানের মধ্যক পেয়েছি কিন্তু 53। ব্যাটসম্যান এ এবং বি এর আমরা মধ্যকও যা পেয়েছি, আবার গাণিতিক গড়ও কিন্তু তাই পেয়েছি, 53 পেয়েছি। উভয় ব্যাটসম্যানের করা রানের গড় ও মধ্যক নির্ণয় করে কি মান পেলে? দুজনের রানের গড় ও এবং মধ্যক একই। হ্যাঁ, দুইজনের কিন্তু রানের গড় এবং মধ্যক কিন্তু একই। তোমাদের কি মনে হয় এই দুইজন খেলোয়াড়ের পারদর্শিতা একই? এখানে বলা হয়েছে তোমাদের কি মনে হয় যে এই দুইজন খেলোয়াড়ের পারদর্শিতা একই? এখানে কিন্তু বলেই দিয়েছে একেবারে না, কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এর রানের পরিসর
রানের পরিসর বলতে এখানে সর্বোচ্চ রান কত করেছে এবং সর্বনিম্ন রান কত করেছে। দেখো ব্যাটসম্যান এ কিন্তু সর্বোচ্চ রান করেছে 117 আর সর্বনিম্ন রান করেছে 0, তার মানে পরিসর কত হবে 0 থেকে 117, তার মানে ব্যাটসম্যান এ এর রানের পরিসর হবে হচ্ছে 0 থেকে 117 এবং ব্যাটসম্যান বি এর রানের পরিসর হচ্ছে 46 থেকে 60। তার মানে ব্যাটসম্যান বি সর্বনিম্ন রান করেছে কত 46 আর সর্বোচ্চ রান করেছে কত 60। ব্যাটসম্যান বি এর রানগুলো কিন্তু গড় রানের বা মধ্যকের কাছাকাছি, আর ব্যাটসম্যান এ এর রানগুলো কিন্তু গড় বা মধ্যকের কিন্তু অনেক দূরে দূরে। তার মানে ব্যাটসম্যান এ কিন্তু 0ও করেছে আবার সর্বোচ্চ কিন্তু 117ও করেছে। সুতরাং এক্ষেত্রে কার পারদর্শিতা বেশি? অবশ্যই ব্যাটসম্যান বি এর পারদর্শিতা বেশি, কারণ ব্যাটসম্যান বি এর পরিসর হচ্ছে 46 থেকে 60, কিন্তু ব্যাটসম্যান এ এর রানের পরিসর হচ্ছে 0 থেকে 117। মানে উপাত্তগুলা যদি গড় মানের খুব কাছাকাছি থাকে, গড় বা মধ্যকের কাছাকাছি থাকে, তাহলে সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ বা সে কিন্তু বেশি ভালো। আর যদি গড় এর অনেক দূরে দূরে থাকে তাহলে গড় রানের, দেখো এই ক্ষেত্রে গড় হচ্ছে আমার দুই ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি এর গড় কিন্তু হচ্ছে 53 থেকে এই যে রানগুলা, এই প্রতি ম্যাচের রানগুলা কিন্তু প্রতিটা রান কিন্তু অনেক দূরে দূরে, কিন্তু ব্যাটসম্যান বি এর ক্ষেত্রে রানগুলা কিন্তু কাছাকাছি। তার মানে ব্যাটসম্যান বি এর কি হবে পারদর্শিতা বেশি হবে। এবার ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি থাকে তবে সংক্ষেপে নিচের খালি ঘরে যুক্তিসহ তোমার মতামত লিখো। তাহলে এক্ষেত্রে কি লিখবো, সেটা হলো যে ব্যাটসম্যান বি কিন্তু ধারাবাহিক, কারণ সে কিন্তু ধারাবাহিকভাবে রান করেছে, কিন্তু ব্যাটসম্যান এ কিন্তু কি একবার সে 0 পাচ্ছে মানে ফ্লপ মেরেছে, আবার সর্বোচ্চ রান সে 117 করতেছে, কিন্তু সে যেহেতু 0 পেয়েছে মানে 0 রান করেছে, একেবারে 0 রান করেছে, আবার বেশি রানও করেছে, সেই হিসাবে তুলনা করলে আমরা বলতে পারি ব্যাটসম্যান বি হচ্ছে বেশি ধারাবাহিক। তো এই কথাগুলোই আমরা লিখব, সেটা হলো যে বি ব্যাটসম্যান তুলনামূলকভাবে ভালো, কারণ তিনি ধারাবাহিকভাবে রান করেছেন, তিনি হচ্ছে ধারাবাহিকভাবে রান করেছেন। অপরদিকে এ ব্যাটসম্যান বড় ইনিংস খেলেছে, আবার মাঝে মাঝে ফ্লপও করেছে, মানে মাঝে সে 0 পাচ্ছে আবার বেশি রানও করেছে। সুতরাং আমরা বলবো হচ্ছে বি ব্যাটসম্যান তুলনামূলকভাবে ভালো। সেই কথাগুলাই এখানে লিখে দিবা। তোমার ভাবনাটি সঠিকতা যাচাই করার জন্য চলো উভয় ব্যাটসম্যানের স্কোরগুলোর সংখ্যা রেখায় বিন্দুর মাধ্যমে বসিয়ে দেখি। ব্যাটসম্যান এ এর স্কোরগুলোর সংখ্যা রেখায় উপস্থাপন। দেখো ব্যাটসম্যান এ কিন্তু 0 রান করেছে, তারপরে 30 রান 2 বার করেছে, এইখানে কিন্তু এইটা দ্বারা বোঝাচ্ছে সে 5 রান করেছে, তারপরে এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 42 রান করেছে। এইভাবে কিন্তু দেখানো হয়েছে যে ব্যাটসম্যান এ এর স্কোরগুলো সংখ্যা রেখায় উপস্থাপন করা হয়েছে। দেখো এখানে 0 লেখা হয়েছে, তার মানে 0 রান করেছে, আর এইখানে 0 এবং 10-এর মাঝামাঝি এইখানে, তার মানে এটা হচ্ছে 5 রান করেছে, 30 রান করেছে 2 বার। এইভাবে কিন্তু দেখানো হয়েছে যে এইখানে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো দ্বারা তার রান দেখানো হয়েছে। ব্যাটসম্যান বি এর স্কোরগুলো সংখ্যা রেখায় উপস্থাপন করা হলো। তাহলে দেখো ব্যাটসম্যান বি এর রানগুলা কিন্তু দেখো এই যে একেবারে কাছাকাছি আছে, মানে সে কিন্তু ধারাবাহিক, আর ব্যাটসম্যান এ কিন্তু একটু দূরে দূরে। দেখো তার রানগুলা কিন্তু সে ধারাবাহিক না, একবার সে 0 করতেছে, আবার 117 করতেছে, তার রানগুলা কিন্তু একটু বিভিন্ন জায়গায় বেশি মানে দূরে দূরে, আর এর রানগুলা কিন্তু কাছাকাছি। তার মানে এর রানগুলা কিন্তু গড় হচ্ছে 53, তাদের দুইজনের রানের গড় হচ্ছে 53, এই গড়ের কিন্তু কাছাকাছি। এই যে ব্যাটসম্যান এর রানগুলা কিন্তু একটু দূরে দূরে, যেহেতু দূরে দূরে সে কিন্তু কম ধারাবাহিক, এ কিন্তু ধারাবাহিকভাবে রান করেছে। সুতরাং ব্যাটসম্যান বি এর পারদর্শিতা কিন্তু বেশি, কারণ তার রানগুলা দেখো একেবারে কাছাকাছি, আর এর ব্যাটসম্যান এর রানগুলা কিন্তু দূরে দূরে। উপরের চিত্র দুটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বি এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মান মানে কি গড়, মধ্যক ও প্রচুরক। এখানে কেন্দ্রীয় মানের মানে গড় ও মধ্যক খুব কাছাকাছি অবস্থান করতেছে। দেখো ব্যাটসম্যান বি এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মান কত? কেন্দ্রীয় মান হচ্ছে কেন্দ্রীয় মান আমরা পেয়েছি, মানে গড় পেয়েছিলাম হচ্ছে আমরা 53, তার মানে 53 হচ্ছে এইখানে মনে করো, তার মানে এইখানে হচ্ছে 53, এই গড় বা এবং মধ্যকও পেয়েছিলাম 53, তার মানে গড় এবং মধ্যকের কিন্তু কাছাকাছি ব্যাটসম্যান বি এর মানগুলা। অন্যদিকে ব্যাটসম্যান এ এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয়
মান, কেন্দ্রীয় মান মানে গড় ও মধ্যক থেকে অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আসে। তার মানে এখানে গড় ও মধ্যক আসছে হচ্ছে 53, এই 53 থেকে এই যে মানগুলা এগুলা কিন্তু অনেক দূরে দূরে আছে। আর ব্যাটসম্যান এর ক্ষেত্রে কিন্তু কাছাকাছি আছে, সেটাই বলা আছে, যদিও তাদের রানের গড় ও মধ্যক একই। দেখো ব্যাটসম্যান এর গড় এবং মধ্যক হচ্ছে 53, ব্যাটসম্যান বি এরও গড় ও মধ্যক হচ্ছে 53। দেখো ব্যাটসম্যান বি এর ক্ষেত্রে যে রানগুলা করেছে 10টা ম্যাচে সেটা হচ্ছে গড় ও মধ্যকের কাছাকাছি, কিন্তু এই ব্যাটসম্যান এর ক্ষেত্রে গড় ও মধ্যকের কিন্তু মধ্যক থেকে কিন্তু রানগুলা কিন্তু দূরে দূরে, যদি দূরে দূরে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু তার পারদর্শিতা কম। আর যেহেতু এ কাছাকাছি, গড় মানের কাছাকাছি, সুতরাং এর পারদর্শিতা বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি কোনো একটি বিষয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতা মানে গড়, মধ্যক ও প্রচুরক প্রবণতার পরিমাপই যথেষ্ট নয়। মানে গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করলেই তুমি সিদ্ধান্তে যেতে পারবে না, সেটাই বলা আছে। কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলোর বিস্তার পরিমাপ করারও প্রয়োজন, মানে উপাত্তগুলোর কিন্তু বিস্তার পরিমাপ করারও প্রয়োজন, কেননা এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে। যে তথ্যসারের বিস্তার যত কম তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বশীল। মানে কি, যে তথ্যসারের বিস্তার কম তার কেন্দ্রীয় মানগুলো কি হবে, কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী হবে। বিস্তার তথ্য সারির মানগুলোর সামঞ্জস্যতা পরিমাপ করে। যে তথ্য সারির বিস্তার যত বেশি তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ। বিস্তার যদি বেশি হয় তাহলে কি সেগুলো কিন্তু অনেক দূরে দূরে, কেন্দ্রীয় মান থেকে অনেক দূরে দূরে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো কম, কারণ সেক্ষেত্রে আমরা তাকে নিতে পারবো না। যার কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকবে বুঝবো যে তার পারদর্শিতা বেশি এবং তাকে আমরা নিতে পারবো বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তাই এই অভিজ্ঞতায় বিস্তার পরিমাপ এর গুরুত্ব ও নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানবো। উপরের আলোচনা থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারলে কেন্দ্রীয় মান থেকে, কেন্দ্রীয় মান মানে হচ্ছে গড়, মধ্যক ও প্রচুরক, এই তিনটাকে আমরা বলবো কেন্দ্রীয় মান। বলা আছে কেন্দ্রীয় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানই হলো বিস্তার। তার মানে বিস্তার কি, সেটা হলো কেন্দ্রীয় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানই হচ্ছে কি বিস্তার। কেন্দ্রীয় মান কোনগুলা, গড়, মধ্যক ও প্রচুরক। তার মানে গড় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানই হচ্ছে বিস্তার। এর সাহায্যে উপাত্তের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলো কত দূরে অবস্থান করছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরিসংখ্যানবিদ এ.এল. বাউলে এর মতে ডিসপারশন ইজ দ্য মেজার অফ দ্য ভেরিয়েশন অফ দ্য আইটেমস। দেখো সেটা হলো যে এই যে একজন পরিসংখ্যানবিদের মানে ছবি দেওয়া আছে, তিনি হচ্ছে একজন বিশিষ্ট পরিসংখ্যানবিদ এবং তার নাম হচ্ছে এ.এল. বাউলে। তার মতে সেটা হচ্ছে যে ডিসপারশন মানে হচ্ছে বিস্তার। ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ দ্য ভেরিয়েশন অফ দ্য আইটেমস। অর্থাৎ বিস্তার হলো তথ্য সারির উপাদানগুলোর ভিন্নতার পরিমাপ। তার মানে বিস্তার হলো তথ্য সারির উপাদানগুলোর ভিন্নতার পরিমাপ। সুতরাং যে গাণিতিক পরিমাপের সাহায্যে কোনো নিবেশন মানে যে তথ্য দেওয়া আছে বা দেওয়া থাকবে সেটা হচ্ছে নিবেশন। কোনো নিবেশনের কেন্দ্রীয় মান মানে হচ্ছে গড়, মধ্যক ও প্রচুরক, কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধান নির্ণয় করা হয়, তাকে আমরা বিস্তার পরিমাপ বলতে পারি। তার মানে আমরা বিস্তার পরিমাপ কাকে বলবো, সেটা হলো যে গাণিতিক পরিমাপের সাহায্যে কোনো নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধান নির্ণয় করা হয়, তাকে আমরা বলবো হচ্ছে বিস্তার পরিমাপ। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে বিস্তার পরিমাপ কাকে বলে। সেটা হলো বিস্তার পরিমাপ কাকে বলে, যে গাণিতিক পরিমাপের সাহায্যে কোনো নিবেশনের কেন্দ্রীয় মান মানে গড়, মধ্যক ও প্রচুরক, বা গড় হতে পারে, মধ্যক হতে পারে বা প্রচুরক হতে পারে, কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধান নির্ণয় করাকেই বলা হয় হচ্ছে বিস্তার পরিমাপ। তোমরা ইতোমধ্যে জেনেছো দুই বা ততোধিক তথ্য সারির মধ্যে তুলনা করাই হলো বিস্তার পরিমাপ নির্ণয়ের মূল উদ্দেশ্য। তার মানে দুই বা ততোধিক তথ্য সারির মধ্যে তুলনা করাই হলো বিস্তার পরিমাপের মূল উদ্দেশ্য। তথ্য সারিগুলোর প্রকৃতির ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ ব্যবহার করা হয়।
তবে এই শ্রেণীতে আমরা বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপগুলো থেকে বিভিন্ন প্রকার যে বিস্তার পরিমাপগুলো আছে তার ভিতর থেকে আমরা পরিসর শিখব, গড় ব্যবধান শিখব, ভেদাঙ্ক নির্ণয় শিখব, পরিমিত ব্যবধান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী পর্বে আমরা পরিসর সম্পর্কে বিস্তারিত জানব। এখনকার পর্বে আমরা কি কি শিখলাম সেটা নিয়ে যদি আমরা একটু সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো, সেটা হলো যে বিস্তার পরিমাপ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি এবং বিস্তার পরিমাপ কি সেগুলা নিয়েও আমি প্রথমে অনেক আলোচনা করেছি। এরপর কেন্দ্রীয় প্রবণতা কোনগুলো সেগুলা সম্পর্কে জেনেছি। তারপরে দুইজন ব্যাটসম্যানের 10টা ম্যাচের রানের পরিমাণ দেওয়া ছিল, সেইখান থেকে আমরা ব্যাটসম্যান এ এর গড় রান বের করেছি, ব্যাটসম্যান বি এর গড় রান বের করেছি। তারপরে ব্যাটসম্যান এ ও বি এর আমরা মধ্যক নির্ণয় করা শিখেছি। তারপরে এখানে একটা ছকে তথ্য লেখার কথা ছিল, সেটা আমরা লিখেছি। তাছাড়া এইখানে ব্যাটসম্যান এ এর যে রান করেছে সেগুলো আমরা সংখ্যা রেখায় দেখেছি, ব্যাটসম্যান বি যে রানগুলো করেছিল সংখ্যা রেখায় দেখেছি। এবার এ ব্যাটসম্যানের পারদর্শিতা বেশি না বি ব্যাটসম্যানের পারদর্শিতা বেশি সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর বিস্তার পরিমাপ সম্পর্কে আমরা এইখানে সংজ্ঞা দেখেছি। তারপরে এখানে একজন বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এখনকার পর্বটি দ্বারা তোমরা অনেক উপকৃত হয়েছো। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।